পূরণ হলো না আজকের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্য। প্রেস মালিকদের আগের মতো যেন তেন মানের বই গুছিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ। যেন তেনভাবে যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল। রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখমের প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। এলাকায় উত্তেজনা, নিরাপত্তা জোরদার। দালালের মাধ্যমে ভাগ্য বদলানো হলো না মাদারীপুরের আসাদের। লিবিয়ায় মানব পাচারকারীদের ধাপে ধাপে টাকা দিয়েও এলো মৃত্যুর খবর। তাকে আমরা ৪২ লক্ষ টাকা দিছি, সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবার হেলেছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখ খান তো দেখাইবে আমার বাবা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। আজকের মধ্যে সব প্রাথমিকের বই বিতরণের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারল না সরকার। ঘোষণা অনুযায়ী ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই দেয়া যাবে কিনা তাতেও রয়েছে সন্দেহ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগের মতো যেন তেন মানের বই গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ। সে কারণেই এই বিলম্ব। এনসিটিবির এই দাবির সত্যতা খুঁজেছেন আলামিন হক অহন। ক্যামেরায় ছিলেন এসআরএস আলী। এনসিটিবির কর্মকর্তা অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরীকে এভাবেই ঘিরে আছেন এই বছরের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের কিছু লোকজন। নানা অজুহাত দেখিয়ে বই মুদ্রণে আরও সময় চাইছেন তারা, কিন্তু রিয়াদ চৌধুরী সাফ জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বই চায় সরকার। অধিকাংশ কারখানাতেই বই ছাপানোর তোড়জোড়, তবে ব্যতিক্রমও আছে। প্রিন্টার্স মালিকরা এনসিটিবিকে জানিয়েছিল তাদের কারখানাগুলোতে রাত দিন ২৪ ঘন্টা কাজ চলছে, তবে মাতোয়ালির এই প্রিন্টার্সে এসে আমরা দেখতে পাই এটি বন্ধ রয়েছে, যে কারণে বই বিতরণের সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে পূরণ হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। আগের বছরগুলোতে কাজ করা শ্রমিকরাই এখনও আছেন কারখানাগুলোতে। তারা বলছেন, এবার বইয়ের মানে কোনো ছাড় দেয়া হচ্ছে না। ভালো মানের কাগজ কারখানায় আনতে বিলম্ব করায় কাজও দেরিতে শুরু হয়েছে। 10 বছরে আমি কাগজ পাই না, হাসিনার আমলে এইসব কাগজ আমি দেখি নাই। এর চেয়ে ছাপার মানে আরো কত খারাপ ছিল। আমরা যেগুলি ফালাই দিছি অন্য নগরে, এগুলো ছাপা দিছি। এই যে এতটুক পাইতে না, এই পাতলা থাকতো, এই মানে পুরা ফরমাটা এই সিঙ্গেলে থাকতো। আর এখন মনে হয়তো কত মোটা 70 গ্রামের কথা কয়ে দিত 60 গ্রাম, নয়তো 40 গ্রাম এরকম কাগজ চালাইতো। প্রতিদিনই এনসিটিবির কর্মকর্তারা এসব কারখানায় তদারকি করছেন। বইয়ের মান ঠিকঠাক না হওয়ায় মুদ্রণকারী প্রতিষ্ঠানকে কয়েক লাখ বই ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সেসব বই ফের নতুন করে ছাপাতে হচ্ছে অনেক প্রেস মালিককে। 22 দিন টাইম, এটা রিটেন্ডারের কাজ। এখন আমি এই বইটা পুরো টোটাল লটটা 7 তারিখের মধ্যে ডেলিভারি কমপ্লিট করতে পারবো। 60 জায়গায় 60 কম দিয়েও ছাপা গেছে, এবার তো 80, 70। এনসিটিবি বলছে, টেন্ডার নেওয়ার সময় যে সময় বই দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এবার পাচ্ছেন না। নতুন করে ভালো মানের কাগজ সংগ্রহ করতে হচ্ছে তাদের। যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল এবং পূর্বে যারা এনসিটিবি পরিচালনা করেছেন তারা এই দাবির প্রতি নতি স্বীকার করে নিম্নমানের কাগজে, নিম্নমানের বাধায়ে বই তারা দিয়েছিল বা বাধ্য হয়েছিল বা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। 2024 ও 2025 সালের তৃতীয় শ্রেণীর দুটি বই পাশাপাশি রেখে দেখতে চাই আমরা। পার্থক্য স্পষ্ট। 2025-এর বইগুলো যেমন ভারী তেমন উজ্জ্বল। কাগজের মানে ছাড় দিলে সময়সীমা রক্ষা করা যেত বলে দাবি এনসিটিবির। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময়ই ঠিক করে দেয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী মান ঠিকঠাক রেখে যে আগে বই ছাপাতে পারছেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাচ্ছে বই।
আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশে যোগ দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর সকল কর্মকর্তা কর্মচারীদের শুভেচ্ছা জানান মহাপরিচালক। বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। লক্ষ্য অর্জনে নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেন বাহিনীর সদস্যদের। মহাপরিচালক জানান, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি করা হচ্ছে প্রত্যেক সদস্যের ডেটাবেস। ডেটাবেজের প্রস্তুতি ইনশাল্লাহ শেষ পর্যায়ে আছে। ওইটা হয়ে গেলে ওদের প্রত্যেকটা সদস্য, এখানে ভিডিপির প্রত্যেকটা সদস্য দৃশ্যমান হবে জাতির সামনে। কে কি ভূমিকায় যাচ্ছে, অর্থনৈতিক হোক বা সামাজিক, সেটাও দেখা যাবে, কারণ ডেটাবেজে তো এভরিথিং ইজ কাউন্টেবল। সো সেই জবাবদিহিতার জায়গায়, সেই স্বচ্ছতার জায়গায় আমরা এই বাহিনীটাকে নিয়ে যাচ্ছি। রূপগঞ্জে চাঁদাবাজি নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শনিবার রাতে ভুলতার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লাভরাপাড়া এলাকার আবু হানিফকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠে পাড়াগাঁওয়ের শাহিন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে হানিফের লোকজন শাহিনের বাড়িতে অগ্নিসংযোগ করে, ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতেও। পরে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভে। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে, জোর দাঁড়াচ্ছে নিরাপত্তা। রাজশাহীর তানোরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় সুলতানুল ইসলাম তারেক ও শরীফ উদ্দিনের সমর্থকরা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে জড়ায়। দুজনেই রাজশাহী ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। পুলিশ জানায়, ভবানীপুর মাদ্রাসা মাঠে শীত বস্ত্র বিতরণের আয়োজন করেন সুলতানুল ইসলাম। তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শরীফ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। এরই জেরে বাধে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কিছু চেয়ার ও ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় টিকটকের জন্য ডেকে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চুমুরদির জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজই তোলা হবে আদালতে। মামলায় উল্লেখ, ৩১ ডিসেম্বর টিকটকের কথা বলে ভুক্তভোগীকে একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালায় আকরাম খান। এর ২ দিন পর নির্যাতন চালায় তার বন্ধু জুয়েলও। এ সময় স্থানীয় বখাটে সাইদুল, মামুন, বাবু ও জুয়েল ভুক্তভোগীর ভিডিও ধারণ করে নানা হুমকি প্রদান করে। এ ঘটনায় শনিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে পৃথক ২টি ধর্ষণ ও একটি পর্নোগ্রাফি সহ মোট ৩টি মামলা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরাম ও জুয়েল দায় স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। টিকটক দেখতে দেখতে এক পর্যায়ে সে আকরামের সাথে টিকটকে পরিচিত হওয়ার পরে তো আমার বিষয়ে আমি বলছি যে এরকম আমি ছোটোখাটো একটা চাকরি করি, আমার একটা মেয়ে আছে, আমি বিবাহিত। তো সে বলে যে আচ্ছা তাহলে তুমি কি আমার সাথে টিকটক করবা, এই ভিডিওর কথা বলে নিয়ে আসছে যে অনলাইনে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়। টিকটকের প্রলোভন এবং মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখায় তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার অপর এক সহযোগী সেও তাকে ধর্ষণ করে। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরই। স্বজনদের দাবি, নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে ৪২ লাখ টাকা নেয় চক্রটি। তাতেও মেলেনি মুক্তি। অবশেষে আসে তার মৃত্যুর সংবাদ। সন্তানের মৃত্যুর খবরে মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশ বিভুঁইয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা বাড়ি জুড়ে বিষাদের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতুব্বর ২ বছর আগে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন ঝিকরহাট গ্রামের রুবেল খানের সাথে। ১৭ লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট ৪২ লাখ টাকা। তাকে আমরা ৪২ লক্ষ টাকা দিছি। সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবার হেলেছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখ খান তো দেখাইবে আমার বাবা।
টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। এরই মধ্যে গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দায়ী দালাল চক্রটি। 3টার কালা ওরা ফোন দিস কয় কি স্ট্রোক করিয়া মরিয়া গেছে আমার স্বামী স্ট্রোক করে নাই রে ওরা জোট করিয়া মরিয়া লাইছে গেমার কথা আমার ভাই রাইতে বাবার গেমার কথা এরপর মনে করো কালকে 4টার কালা ফোন দিয়েছে মরিয়া গেছে। দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সেই বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। নিহত আসাদের মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পৌষের শেষ প্রান্তিকে জেঁকে বসেছে শীত। ভোগান্তি বেড়েছে শ্রমজীবী, দিনমজুর আর ছিন্নমূল মানুষের। শীত উপেক্ষা করেও তাদের কাজে বের হতে হচ্ছে। কিছুটা ব্যাহত হচ্ছে চাষাবাদ, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। কুয়াশায় ঘেরা জড়সড় প্রকৃতি, ভীষণ ঘোলাটে ওই চাদর ভেদ করে সূর্য উকি দিলেও তাতে প্রখরতা মিলছে না। হাড় কাঁপানো শীতল অনুভূতি চারপাশে। পৌষের শেষ ভাগে প্রকৃতির এই মুগ্ধতা সবার জন্য নয়, বিশেষ করে যারা খুব ভোরে কাজে বের হন। একে তো শীতবস্ত্রের অভাব, তার উপর হিমেল হাওয়া, সব মিলিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের দরিদ্র কৃষক আর ছিন্নমূল মানুষের মরণদশা। কম্বল টম্বল তো কিছুই নেই, আমরা তো কিছুই পাই না। দিনমজুরি লোক, চা বেচাই খাই। যে ঘটনা বলছেন এখানে মনে করেন আগে তো মনে করেন বেচা কিনা কুয়াশা ঠান্ডার ঠেলায় লোকজন বাইরে পারতেছে না। এখন শীতের জন্য আলো খেতে যাওয়া খুব অসুবিধা। সকাল সকালে মনে করো শীতের জন্য যাওয়া যাচ্ছে না, গেম কম টম হবে যাবি। এখানে আমরা গরিব মানুষগুলো বসত বাড়ি করতেছি, জায়গা জমি নাই, কিছু নাই, আমাদের কম্বলও কেউ দেয় না, খোঁজও নেয় না কেউ। এখন এই যে আলু সার বীজ দিতে হয়, টপ ড্রেসিং করতে হয়, ভুট্টা ফেলাইতে হয়, আবার কিছু কিছু আলু লাগা বাকি আছে, এগুলা হাল চাষ করতে হয়। এবার এত ঠান্ডা পড়ছে, আগে ভাগে শীতের জন্য কোনো কাজ করতে পারতেছি না। বাচ্চা কাচ্চাকে নিয়ে ঘরে আছি, মাঠেও একটু কাজে কাম না করলে হয় না, মাঠেও নামতেছি। তীব্র শীতে প্রায় কর্মহীন গোপালগঞ্জের চাষিরা। বোরো ধানের বীজতলা তৈরি আর জমিতে চারা রোপণ করতে পারছেন না তারা। আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জ্বালায় আমরা যারা বাসার জ্বালায় ঘরে বসে রয়েছি। জমিতে নামলে হাত পাও বড় পড়ে যায়, বাতাসে তো বুক টুক একেবারে শিশিয়ে রয়ে যাচ্ছে। ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, বলছেন আমি একাই কামাই, সুদ ভাড়া ভূতো নাই। শীতে তো গায়ে ঠেয়ে বাড়াইছি কাকু। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। শিশু আর বয়োবৃদ্ধদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। ও ঠান্ডা লাগছিল, ঠান্ডার কারণে সর্দি কফ আর ডায়রিয়া হয়েছিল। এখান থেকেও কিছু ওষুধ দেয়, একটা ইনজেকশন দেয় এখান থেকে অ্যান্টিবায়োটিক, আর বাইরে থেকেও কিছু ওষুধ কিনা আনা লাগে। ঠান্ডায় ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যায়, সেগুলোর ব্যাপারে আমরা আগে থাকবো এবং আক্রান্ত হওয়া মাত্রই আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। বাইরে যদি একান্ত বেরোতে হয় সে মাস্ক পরে এবং ধুলোবালি যেহেতু বেড়ে যায়, ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, কারণ এই সব কারণে অ্যালার্জির একটা অ্যালার্জিক প্রবলেমগুলো বেশি দেখা যায়। শীতের তীব্রতা বাড়ায় চাহিদা বেড়েছে শীতবস্ত্রের। নতুন বা পুরনো কাপড় কিনতে দোকানগুলোয় ভিড় করছে শীতার্ত মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জামালপুরের ইসলামপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে 3টি বাড়ি আগুনে পড়ে গেছে। গত রাত 2টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান রাতে হঠাৎই আগুন লাগে, পরে তা আশপাশের 3টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে কোনো হতাহত না হলে অন্তত 15 লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। সেতুর অভাবে ভোগান্তিতে বাগেরহাটের রামপালের অন্তত 5 ইউনিয়নের মানুষ। জোড়াতালি দেয়া কাঠের ব্রিজই ভরসা দাউদখালী নদী পারাপারে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এর প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। জরাজীর্ণ কাঠের সেতু, যে কোনো সময় রয়েছে দুর্ঘটনার শঙ্কা। তবুও দাউদখালী নদী পারাপারে এটাই ভরসা রামপালের লক্ষাধিক মানুষের।
মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল খননের সময় ভাঙা পড়ে 3টি পাকা ব্রিজ। এরপর পেরিয়েছে 5 বছর, নতুন করে নির্মিত হয়নি কোনো সেতু। তাই 3 বছর আগে সিকিরহাট, তেলিখালী ও সগুনা এলাকায় স্বেচ্ছাশ্রমে 3টি কাঠের ব্রিজ নির্মাণ করেন এলাকাবাসী। ব্রিজটা এতই গুরুত্বপূর্ণ যে এখানে কুমলাই, গিলাতলা, বাঁশতলী, ভোজপাতিয়া বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রাম এবং 3টে ইউনিয়নের লোক এখানে পয়লা বাজারের এই রাস্তাটাই ব্যবহার করে। ব্যাংকে গেছিল আমাদের এই গ্রামবাসী টাকা দিয়ে আমরা এটা ঠিক করলাম, কিন্তু এটা আবার এখন ব্যাংকে গেছি এই যে আমরা দড়ি দিয়ে বাঁধতে রাখলাম, আপনারা যায় দেন সে বান্ধনগুলো ছিঁড়ে গেছে। লক্ষ লক্ষ লোক যাওয়া আসা করে, গাড়ি যাওয়া আসা করে, ঠিক আছে। পয়লা বাজার পাশে আমাদের চলাফেরায় অনেক সমস্যা হচ্ছে। রামপালের বাইনতলা, খানপুর, সগুনা সহ অন্তত 10 গ্রামের মানুষ এই পথে চলাচল করেন, যান জেলা সদর সহ বিভিন্ন এলাকায়। নদীতে স্থায়ী অবকাঠামো না থাকায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। গাড়িতে করে আসি তাহলে তো আমাদের ভয় লাগে, এই জন্য আমরা নামি আসছি। একটা সমস্যা না, বাচ্চা কাচ্চা নিয়ে কি কিছু মালপত্র নিয়ে আসতে গেলি, হাঁটি হাঁটি আসতে গেলি তো সমস্যা। চলাচল করতে পারছি না, আমরা ভ্যান গাড়ি চালা, আমরা গরিব মানুষ, দেখেন গরিবের অবস্থা। গাড়ি নিয়ে যাতায়াত করতে গেলে এই জায়গাতে গাড়ি নিয়ে পার হওয়া যায় না, মানে কাঠের ব্রিজের জন্য নানান ধরনের সমস্যা। জনদুর্ভোগের বিষয়টি জানা আছে ইউএনওর, আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। একটা ব্রিজ সম্পর্কে যেটা জেনেছি যে কাজ অর্ধেক হয়েছে এবং পরবর্তীতে ওই কাজগুলো যেন দ্রুত হয় সেটার ব্যবস্থা নিচ্ছি, এবং বাকি যে 2টা ব্রিজের কথা বললেন সেগুলো আমরা লিখিত আকারে আপনারা দিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং জনদুর্ভোগ যেন লাঘব হয় সেজন্য আমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাটা আমি নিব। আর আশ্বাস নয়, দ্রুত কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, সেই সাথে শেষ করছি আজকের মতো সংবাদ সারাদেশ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।